কাকে দোষ দেবেন নুসরাত ফারিয়া, নিজেকে নাকি ভাগ্যকে? শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েও তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। 2025 সালের 19 মে সকাল 8:30টার পর নুসরাত ফারিয়াকে একটি মাইক্রোবাসে আদালতে আনা হয়। এরপর তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায়। সকাল 10টার পর নুসরাত ফারিয়াকে আদালতের কাঠগড়ায় ওঠানোর জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। তার মাথায় ছিল পুলিশের হেলমেট, পরেছিলেন প্রুফ জ্যাকেট। নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে কড়া পাহারায় নুসরাত ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন। তখন সময় সকাল 10টা 20 মিনিট। আদালতে নুসরাত ফারিয়াকে বিমর্ষ দেখা গেছে। কাঠগড়ায় 30 মিনিট রেলিং ধরে দাঁড়িয়েছিলেন তিনি, কোনো কথা বলেননি। শুনানি শুরুতে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। নুসরাতের আইনজীবী আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষেও লেখালেখি করেছিলেন, সহমর্মিতাও প্রকাশ করেছিলেন। নুসরাতের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকে। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, নুসরাত ফারিয়া অভিনেত্রী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। পিপি আরো বলেন, নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের একটি বায়োপিকে অভিনয় করেছিলেন। রূপালী পর্দায় তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয় করা কোনো দোষের কিছু নয়, কিন্তু তিনি পরবর্তী সময়ে বলেছিলেন প্রতিটা ঘরে শেখ হাসিনা রয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে চেয়েছিলেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 22 মে নুসরাত ফারিয়ার জামিনের বিষয়ে আদেশ হবে বলে জানান। বিচারক এজলাস ছাড়ার পর নুসরাতকে আবার আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মেয়েকে এক নজর দেখার জন্য ঢাকার আদালত চত্বরে এসেছিলেন মা ফেরদৌসী বেগম। তিনি সকাল 8টার দিকে আদালত চত্বরে আসেন, কিন্তু দেখা হয়নি। নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্টগুলো থেকে জানা যায় 2024 সালের জুলাই জুড়ে তিনি ছাত্রদের পক্ষে ছিলেন। পুলিশের হাতে তখন আবু সাইদ প্রাণ হারিয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দেশ যখন উত্তাল, তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। 17 জুলাই ফেসবুক স্ট্যাটাসে দেশের আন্দোলন ও শিক্ষার্থীদের পক্ষে তিনি লেখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে ক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের জানাজা দেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। শিক্ষার্থীদের পাশে থাকায় তখন অনেকেই তার প্রশংসা করেন। পরবর্তী সময়ে সরকার দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশে। সেই সময়ে 19 জুলাই ফারিয়া কানাডা থেকে লিখেছিলেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছে। পরে 23 জুলাই ফারিয়া লিখেছেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছে। সরকার বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে। তখনও সোচ্চার ছিলেন নুসরাত। তিনি আগস্টের 3 তারিখে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি পোস্ট করেন। একই দিনে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শহীদ মিনারে জড়ো হলে কানাডা থেকেই সেই ছবি পোস্ট করেন এই নুসরাত। এভাবেই জুলাই ও আগস্ট জুড়ে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তবে তাকে এখন হাজতবাস করতে হচ্ছে। এমন অবস্থার কথা হয়তো নুসরাত ফারিয়া কল্পনাও করেননি।